নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা গল্প ইষ্টি কুটুম। তাহলে শুরু করি। গল্পের নাম ইষ্টি কুটুম। দেখতে দেখতে কত রোদ উঠল। রোদ লেগে উঠোনের এপাশটা মাজা বাসনের মতো ঝকঝক করছে। আবার ওধারে আম, জাম ও নারকেলের ছায়া দুলছে। একটু বাতাস দিতেই ঝাঁকড়া খেজুর পাতাগুলি নড়ছে, ছায়াগুলি কাঁপছে। হলুদ হলুদ ফ্যাকাশে চোখ মেলে ধরে গণেশ দেখছে। সে কখন থেকে এক মুঠো মুড়ি খেয়ে চুপ করে দাওয়ায় বসে আছে। তার সারাদিনই প্রায় চুপচাপ একা একা দাওয়ায় বসে কাটে। রোগা পা দুটো নিয়ে ভালো করে হাঁটতে পারে না। সরু খাঁচার মতো বুকটাও এইটুকুন। পেট রোগা চিরকাল। তার ওপর কদিন আগে জন্ডিসে ভুগেছে। 5 বছরের ছেলে যতটা বারবার মোটেই বাড়েনি। জন্ম থেকে অপুষ্টি, তাই আবার জন্ডিস। মাসি বলে, ন্যাবা হলুদ ব্যামোর মতন অমন সাংঘাতিক পাজি ব্যামো আর আছে নাকি? আমার গণেশকে, আমার সোনার চাঁদকে একেবারে শেষ করে দিয়েছে। পিলে বড় হয়ে পেটটা ঢাকের মতন ফুলে আছে। শৈশব থেকে গণেশের মাথাটা বড়। সারা শরীরে মাথাটাই চোখে পড়ে। এখন বাতাবি লেবুর মতো গোলগাল মাথার চেয়ে পিলে ভর্তি ফুলো পেটটা আগে চোখে পড়ে। হাত পাগুলি আরও সরু হয়ে গেছে। ঝাঁটার কাঠির মতো জিরজির করছে। সরু হাত পা, বাতাবি লেবুর মতো গোলগাল মাথা ও ফুলো পেট নিয়ে রোগা ছেলেটা সারাদিন একলা দাওয়ায় বসে আছে। দেখে মাসির বড় কষ্ট হয়। কাজের ফাঁকে ফাঁকে দৌড়ে উঁকি দিয়ে গণেশকে দেখে যায় ও দীর্ঘশ্বাস ফেলে। পাড়ার ছোট ছেলে মেয়েদের সঙ্গে মিলেমিশে হুটোপাটি করার, খেলাধুলো করার শক্তি বোনপোর নেই। তা হোক, ফ্যাকাশে হলদে চোখ নিয়ে গণেশ কিন্তু একেবারে বিভোর হয়ে উঠোনের রোদ ছায়া দেখে। তার এই জগৎ ভারী সুন্দর। নারকেলের গুঁড়ির কাছে একটা কাঠবিড়াল ঘুরঘুর করছে। এইমাত্র একটা ছুঁচো উঠোনের এদিক থেকে ওদিকে ছুটে গেছে। ঘোষবাবুদের পুকুর পাড়ের মস্ত উঁচু নিম গাছটা সে দেখতে পায়। এখন নিমফল পেকেছে। কাক শালিক উড়ে উড়ে এসে নিমফল ঠুকরে খায়। গণেশের চোখের মতো হলুদ হলুদ নিমের গোটা টুপটাপ নিচে ঝরে পড়ে। কিন্তু গণেশ সবচেয়ে আমোদ পায় বুলবুলিদের কাণ্ড দেখে। ঘোষবাবুদের পুকুর পাড়ের শিরিষের উঁচু মাথা থেকে বুলবুলির ঝাঁক ঝাঁক দিয়ে নিচের কচু, উচ্ছে, শেয়াল কাঁটা ও বন তুলসীর ভরার জঙ্গলে ডুব দেয়। এত ঘন ঘাস ও ছোট ছোট কাঁটা গাছের জঙ্গল দেখে গণেশের মনে হয় উঁচু নিচু ঢেউ খেলানো সবুজ একটা দিঘি। শিরিষ ও একসার মাদার গাছের তলায় জঙ্গলটা কম বড় নয়। সারাক্ষণ সেখানে সবুজ, সাদা, হলুদ, নীল সব প্রজাপতি উড়ছে। দগদগে আগুন রঙের ফড়িং উঠছে। একটা বুনো মিষ্টি ফুলের গন্ধ ওদের টেনে আনছে, মধু খাবে। বুলবুলির ঝাঁক ওই সবুজ ঢেউ খেলানো দিঘিতে ডুব দিয়ে উঠে ফুরুত ফুরুত উড়ে গিয়ে আবার শিরিষের ডালে বসে। ঠোঁটে একটা করে পোকা। দেখে গণেশের চোখের পলক পড়ে না। হ্যাঁ, গণেশের এই জগৎ সুন্দর, বিস্ময়কর, আবার বিষাদময়। আজ ভোরের দিকে তখনও গণেশ বিছানায় শুয়ে একটা চোখ গেল পাখি ডাকছিল। চোখ গেল, চোখ গেল। ঘরের পিছনে চালতে গাছটায় বসে ডাকছিল ওটা। এত কষ্ট লাগে গণেশের ওই ডাকটা শুনলে। এখন নতুন করে মনে পড়তে তার দু চোখ ছলছল করে উঠল। চোখ গেল, চোখ গেল। কেন ওর চোখ গেল?
পাখিটা কি একেবারে অন্ধ হয়ে গেছে? গণেশ ভাবে। ভাগ্যিস গণেশের চোখের ছলছল ভাবটা বেশিক্ষণ থাকে না। একটু পরেই তার চোখে বিস্ময় ও কৌতূহল দেখা যায়। শিরীষ গাছ ছেড়ে বুলবুলির ঝাঁক হঠাৎ কোন দিকে যেন উড়ে গেছে। এখন সেখানে একলা একটা পাখি বসে আছে। পাখিটার চড়া মাজা গলার মিঠে বুলি দুবার গণেশের কানে এলো। বউ কথা কও, বউ কথা কও। গণেশের দুকান খাড়া। পাখিটার সঙ্গে সঙ্গে আবার ডাকল, বউ কথা কও। গণেশের শুকনো ঠোঁটে হাসি উঁকি দেয়। আহ্লাদে হাততালি দিয়ে ওঠে। ভারী মজা পায় সে পাখিটা ডাকলে। মাসি সেদিন বলছিল, বউ কথা কও পাখি আর জন্মে মানুষ ছিল, মেয়ে ছেলে। একবার এক বাড়ির নতুন বউকে ঘিরে পাড়ার আর 5টা আইবুড়ো মেয়ের সঙ্গে ও বাসর জেগেছিল। নতুন বউয়ের মাথায় 7 হাত ঘোমটা, সারাক্ষণ ঘাড় গুঁজে চুপ করে বসে আছে, কথা বলে না। মেয়েরা ওকে কথা বলাতে চাইছিল। অবু, মুখ তোলো, কথা কও। এ জন্মে পাখি হয়ে গিয়ে মেয়েটা সব মনে রেখেছে। আইবুড়ো থাকতে থাকতে মারা গিয়েছিল কি না সেই বাসর জাগার কথা ভুলতে পারে না। খুশির চোটে গণেশ ছোট ছোট হাত দুটো তুলে পাখিটাকে ডাকল, এই হিস, আয় আয়। কি হলো গণেশ? মাসি ভেতর থেকে শুধোয়। বউ পাখি মাসি, গণেশ উত্তর করে। তোরও বউ আসবে গণেশ, রাঙা টুকটুকে বউ, মাসি জানিয়ে দেয়। গণেশের সারা গালে হাসি উপচে পড়ে। বউ কাকে বলে সে শিখে গেছে। সেদিন পূব পাড়ার পালেদের বাড়ির ছোট ছেলের বিয়ে হয়ে গেল। বউ ভাতের কাজে মাসির ডাক পড়েছিল। গণেশ সঙ্গে গেছে। সারাদিন বিয়েবাড়ি থেকে মেঠাই মন্ডা খেয়েছে ও নতুন বউ দেখেছে। পাখিটা আর একবার মিঠে বুড়িটা শুনিয়ে দিয়ে আচমকা উড়ে গেল। গণেশ কিছুটা হতাশ হলো। চারদিক এখন চুপচাপ, আর পাখপাখালির ডাক নেই। দুপুর ঘন হয়েছে, রৌদ্র গাঢ় হয়েছে। জ্যৈষ্ঠের খরা দিন, থেকে থেকে শুকনো গরম বাতাস ছাড়ছে। আম জাম নারকেল পাতার ফরফর শব্দ হয়। ঘোষদের পুকুর পাড়ে ঢেউ খেলানো উচ্ছে কচু বনতুলসীর জঙ্গলে নতুন করে কাঁপন লাগে। ফড়িং প্রজাপতি নীরবে নাড়াচাড়া করে। পাকা নিমফলের গন্ধে এক ঝাঁক বলতা কোথা থেকে ছুটে এসে এই ভর দুপুরে নিমের ডাল পাতা ঘিরে বোঁ বোঁ করে ঘুরছে, নাচছে। রুগ্ন গণেশ দাওয়ায় বসে হাঁ করে তাকিয়ে তার এই বিশাল সুন্দর বিস্ময়কর জগৎ দেখে। একটু আগে মাসির কড়াই খন্তার ঠুনঠান টুকটাক শব্দ শোনা গেছে। এখন আর শব্দ নেই। ডাল ও কচু শাক রান্না শেষ করে মাসি যেন ভাত চাপিয়েছে। ভাতের গন্ধ টের পায় গণেশ। হঠাৎ তার আবেশের ভাবটা কেটে গেল। দুচোখে ভয়ের চিহ্ন। হাঁটুর ওপর থুতনি রেখে উঠোনে রোদ ও আমজামের ছায়া দেখছিল। এবার গণেশ ঘাড় সোজা করে বসল। পাখির খাঁচার মতো শীর্ণ পাঁজরের ভিতর হৃৎপিণ্ড ধরাস করে উঠেছে, আবার খাড়া হয়। অস্পষ্ট হয়ে শব্দটা কানে এসেছে। প্রথম এমন করে ডাকে ওটা, চাপা খরখর আওয়াজ। তারপর শব্দটা চড়া হতে থাকে। খড়খড় তো ঠ্যাং, খড়খড় তো ঠ্যাং। মাসি! চাপা কান্নার গলায় গণেশ ডাকল। কি হলো বাপ? ভিতর থেকে উত্তর করে মাসি। ভাতের ফ্যান গালছিল। তক্ক বলে। যেন ভয়ে শ্বাস বন্ধ হয়ে আসে তার। তক্ষক। তা থাক না তক্ষক, এখানে আসবে না।
ও আছে ওর জায়গায়, তোর ভয় কি বাবা? মাসি সান্ত্বনা দেয়। গণেশ ড্যাব ড্যাবে চোখে ঘোষবাবুদের পুকুর পাড়ের তেঁতুল গাছটা দেখে। ওদিক থেকে শব্দটা আসে। ঠিক এই দুপুরবেলা ডাকে ওটা। মাসি বলে তেঁতুল গাছের খোঁড়ালের মধ্যে তক্ষকটা বাসা বেঁধেছে। গণেশ কতকটা নিশ্চিন্ত হয়। কথাটা মিছে কি? তক্ষকটা কোনোদিনই খোঁড়ল ছেড়ে বেরিয়ে পুকুর পাড়ে থেকে এদিকে আসে না। তাহলে গণেশের চোখে পড়ত। সারাদিনই তো দাওয়ায় বসে থাকে সে। মিনিট কয়েক কাটল, আর শব্দ শোনা গেল না। এদিক থেকে ওটা ভালো। গণেশ ভাবে, 2-3 বার ডেকে এই যে চুপ করল, আবার সেই কাল দুপুরবেলা ডাকবে। কাজেই গণেশ সারাদিনের জন্য নিশ্চিন্ত হতে পারে। চোখ থেকে ভয়ের ভাবটা সরে যায়। ফুরফুরে বাতাস দিচ্ছে। আম জামের পাতা নড়ে, নারকেল পাতা ঝিলমিল করে, উঠোনের ছায়া কাঁপে। নিমের মাথা ছুঁয়ে বোলতার ঝাঁক এখন জোরে জোরে ঘুরছে, নাচছে। পাকা নিম ফলের গন্ধে পৃথিবী ম ম। এমন সময় একটা ভারী নরম মিষ্টি সুর গণেশের কানে এলো। কেমন নরম, যেন একগাছা রেশমি সুতো। যেন গাছগাছালির বুকে রেশমি সুতোর বুনট তুলে পিছনের কামরাঙা জঙ্গল থেকে উড়তে উড়তে ছোট্ট পাখিটা সামনের কাঁঠাল গাছে এসে বসল। তারপর আবার ডাকল, পরপর 2 বার ডাকল, কুটুম আয়, কুটুম আয়। পাখিটাকে গণেশ চেনে, মাসি চিনিয়ে দিয়েছে। তাই এখন চোখে পড়ার সঙ্গে সঙ্গে আহ্লাদে তার সব কটা দাঁত বেরিয়ে পড়ল। হাততালি দিল। মাসিকে ডাকল, মাসি মাসি, ইস্তি পাখি। হ্যাঁ রে বাপ, ইষ্টি কুটুম পাখি। ভিতর থেকে মাসি জবাব দেয়। তারপর লম্বা শ্বাস ছেড়ে বলে, তাই ইষ্টি কুটুম কি আর এখন গেরস্ত বাড়িতে আসে? চালের কেজি 4 টাকায় উঠল। 1 মুঠ খেতে দিতে হবে ভয়ে, 1 মুঠ খেতে হবে লজ্জায়, কুটুম বাড়ি আসা কুটুমের বন্ধ হয়ে গেছে। মাসির কথায় গণেশের কান নেই। সে স্থির চোখে দেখছিল। পাখিটা কাঁঠাল গাছ থেকে উড়ে শিরীষ গাছে গিয়ে বসেছে। আর তক্ষুনি সাক্ষাৎ এক কুটুমের মতো অন্ধ ভিখিরি উঠোনে এসে দাঁড়ায়। মা গো, আবদারে গলায় বিপিন ডাকে, 1 মুঠো খেতে দাও। কেউ সাড়া দেয় না। বাড়িটা যেন পাথর হয়ে থাকে। কিছু খেতে দেবে গো মা, বড় খিদে। বিপিন আবার ডাকে। এবার মাসি কথা কয়, না গো বাছা, কেমন আকাল চলছে, নিজেদেরই জুটছে না, তোমায় খেতে দিই কোথা থেকে, মাপ করো। যেদিক থেকে শব্দটা এলো সেদিকে মুখটা তুলে ধরে অন্ধ বিপিন 1 মিনিট চুপ করে রইল। তারপর একটা গভীর শ্বাস ছেড়ে কপালের ঘাম মুছে লাঠি ঠুকে ঠুকে উঠোন থেকে নেমে গেল। পাশের গাঁয়ের মানুষ, বিপিনকে সবাই চেনে। আগে আগে এ দুয়ারে সে দুয়ারে যা হোক কিছু জুটত, এখন কেউ কিছু দেয় না। বিপিন চলে যেতে মাসি ঘর থেকে বেরিয়ে আসে। আয় বাপ, বেলা হলো, চান করবি, ভাত খাবি, তোর মেশো এই বেলা হাট থেকে ফিরবে। মেচো ভাত খাবে? গণেশও সঙ্গে সঙ্গে বলে। মাসি মাথা নাড়ে। সেই ভোরবেলা অন্ধকার থাকতে বাড়ি থেকে বেরিয়ে গেছে গণেশের মেশো। বনগাঁর হাটে গামছা কিনবে। 10 গাঁয়ে ঘুরে গামছা ফেরি করে মেশো সংসার চালায়। বেলা আরও চড়ে, রোদে আগুনের হলকা। ভাত খেয়ে গণেশ আবার এসে দাওয়ায় বসেছে। দুর্বল শরীর, ভরা পেটে ঝিমুনি আসে। কোন দিকে ঝোপের ভিতর ঘুঘু ডাকে।
গণেশের চোখের ঘুম সরে যায়, ঘাড় সোজা করে ঘুঘুর ডাক শোনে। এত ভালো লাগে তার ঘুঘুর ডাক। শুনতে শুনতে তার মনে হয় কেউ বুঝি একটা ডগডগি গাড়ি টেনে নিয়ে যায়। তার চোখের ওপর 2 চাকার ছোট্ট গাড়িটা ভেসে ওঠে। বাঁশের ফ্রেমের ওপর বসানো একটা মাটির মালসা, মালসার মুখে চামড়ার হালি, পিছনের 2 চাকার সঙ্গে এক জোড়া কাঠি বাঁধা। গাড়ি টানলেই চাকা ঘোরে ও সঙ্গে সঙ্গে কাঠি 2 মালসার মুখে বাড়ি খেয়ে বাজনা বাজে, ডগ ডগ কুরকুর। গাড়ি যত জোরে চলে তত বেশি বাজনা বাজে। বাজনা শুনতে শুনতে আবার গণেশের 2 চোখ ঘুমে জড়িয়ে আসে। ঠান্ডা দাওয়ার উপর শরীরটা এলিয়ে দেয়। তারপর স্বপ্ন দেখে। লাল সুতো বাঁধা চাঁপার রঙের চমৎকার একটা ডগডগি গাড়ি সে টানছে। বনধূত্র, উচ্ছে ও কচু জঙ্গলের পাশ দিয়ে ঘোষবাবুদের পুকুর পাড়ের সরু রাস্তা ধরে গাড়িটা টানছে। ডগ ডগ কুরকুর। বাজনা শুনে ফড়িং প্রজাপতির ঝাঁক নাচানাচি করছে। গণেশের গায়ে টুকটুকে লাল জামা, পায়ে চকচকে জুতো। ঘোষবাবুদের নাতি সুবলের গাড়ির চেয়ে তার গাড়িটা বড়, বাজেও বেশি। মেশো মেলা থেকে কিনে এনেছে। বাড়ি ফিরে পুকুরে ডুব দিয়ে এসে মেশো তখন ভাত খায়। মাসির সঙ্গে কথা বলে। বনগাঁর হাটে আর যাওয়া হয়নি গণেশের মেশোর। উত্তরপাড়ার লালু নস্করের সঙ্গে দেখা করে এসেছে। কি বলছে লালু? মাসি চোখ বড় করে তাকালো। মেশো বড় বড় দাঁতে হাসল। ওই এক কথা, আমার ছেলে কোথায়, ছেলে দিলে না। ও কি সত্যি আমাদের গণেশকে নিতে চায়? সত্যি না তবে কি মিছে বলছি? তবে আর রোজ রোজ আমায় ডেকে পাঠাচ্ছে কেন? ঘরের চালে টিকটিকি ডাকে। মাসির চোখে চোখ রেখে মেশো আবার বলল, হাঁ করে বসে আছে লালু একটা ছেলের জন্যে, 2 হাত বাড়িয়ে আছে, আমরা এখন দিলেই হলো। বলি, কেমন লোক লালু নস্কর? লোকে বলে লালু মহারাজ কলকাতা শহরে 3খানা বাড়ি, 3টে বাড়িতেই ভাড়াটে বসিয়েছে। কত বড় মশলার কারবার বড় বাজারে, মস্ত গুদাম, এত পয়সা। তবে কি না পয়সাই সব না সংসারে। গণেশের মেশো মাথা নাড়ল। 2 বিয়ে করেও ছেলেপুলের মুখ দেখল না। মনে শান্তি নেই মানুষটার। পিছনের কামরাঙা গাছে এত পাখি এসে উড়ে বসেছে। শব্দ শুনে বোঝা গেল টিয়ের ঝাঁক। কামরাঙা খেতে এসেছে। গণেশ দাওয়ায় পড়ে ঘুমোচ্ছে। জেগে থাকলে একটা টিয়ে ধরে দেবার জন্য মাসির কাছে বায়না তুলত। লোনা জলের দেশে জন্ম। মাসি চিন্তা করে, আঁতুর থেকে বেরিয়ে বনপো কেবল জলা আর নলখাগড়ার জঙ্গল দেখেছে। সাপ, বিছা, ব্যাঙ, আর পাখির মধ্যে ওই তো বক আর পানকৌড়ি। এখানে শক্ত মাটির দেশে মাসির দাওয়ায় বসে গণেশ সারাদিন উঠোনে টুকটুকে রোদ দেখে, আম কাঁঠালের মিঠে ছায়া, গাছে গাছে রং বেরঙের পাখি। বউ কথাকাও পাখি ডাকলে তার আহ্লাদ ধরে না। দোয়েলের শীষ শুনে অবাক হয়, টিয়ে দেখে পাগল। কি হলো, চুপ করে আছো? গণেশের মেশো আবার 2 গ্রাস ভাত গিলে মাসির মুখ দেখে। গণেশের মাসি বড় করে শ্বাস ফেলল। ভাবছি আমাদেরও তো ছেলেপুলে হয় না। ইচ্ছে ছিল গণেশকে কাছে রাখবো, বড় করে তুলব। সাধ থাকলেও সাধ্যি কোথায় বোনের ছেলেকে পালবে? নিজেদেরই জোটে না। খাইয়ে পরিয়ে একটা ছেলেকে বড় করে তোলা কি মুখের কথা? তাছাড়া অসুখ বিসুখ লেগেই আছে তোমার গণেশচন্দ্রের। নিয়ম করে ওষুধপত্র খাওয়ানো, ডাক্তার দেখানো, অনেক পয়সার দরকার। ভাবি কেমন কপাল নিয়ে জন্মেছিল আমার বোন।
ছেলেটাকে 1.5 বছরে রেখে কলেরা হয়ে হুট করে একদিন চোখ বুজল। 19 বছরও পুরল না মেয়েটার। তার 6 মাস আগে গণেশের বাপ সাগরে মাছ ধরতে গিয়ে আর ফিরল না। ঝড়ে মেছো নৌকো ডুবে গেল। তা আজ আমি নস্করকে একরকম পাকা কথা দিয়ে এলাম। বলেছি, আপনি যেদিন বলবেন কর্তা, শালির ছেলেকে নিয়ে আসব। বাপ মা মরা দুধের বাচ্চাকে আমরা 4 বছর পাললাম, আর পারছি না। যেমন দিনকাল পড়েছে, আমার স্ত্রী খুব দুঃখ করছিল। তা বুঝি, গরিব মানুষ। নস্কর তখনই মাথা ঝাঁকিয়ে বলল, তোমার গিন্নি যাতে অখুশি না হয়, তুমি খুশি হও, আমি তার ব্যবস্থা করব। কাল ছেলে নিয়ে এসো, আমি তোমাকে এই দেব। গণেশের মেশো এঁটো হাতের 3টে আঙুল মাসির চোখের সামনে তুলে ধরল। টাকার অঙ্ক দেখে মাসির চোখ ঝকমক করে উঠল, তবে গলায় ভয়ের সুর শোনা গেল। আমার কেমন ভয় ভয় করছে। ভয়টা কিসের শুনি? গণেশের মাসি ঢোক গিলে বলল, কত রকম কথা শুনি। কারা নাকি এমন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের লোকের কাছ থেকে কিনে নিয়ে যেয়ে ওদের হাত পা ভেঙে চোখ গেলে দিয়ে অন্ধ আঁতুর বানায়, তারপর ওদের দিয়ে ভিক্ষে করায়। ভিক্ষের সব টাকা করি নিজেরা নিয়ে নেয়। ধুত্তুরি, যত সব বাজে কথা। গণেশের মেশো শব্দ করে হেসে মাসির ভয় ভাবনা উড়িয়ে দিল। ঠিক করেছি, কাল তোমার বোনপোকে নস্করের কাছে পৌঁছে দিয়ে টাকাটা নিয়ে আসব। ফেরার পথে সাহাগঞ্জের হাট থেকে টিন কিনে আনব। পচা খড় ফেলে দিয়ে চাল করব। তা না হলে বর্ষায় টেকা যাবে না। চাল ছুঁয়ে জল পড়ে এবারও ঘর ভাসাবে। তাও বটে, মাসি সায় দেয়। চালের দিকে চোখ রেখে বিড়বিড়িয়ে বলে, জ্যৈষ্ঠী শেষ হবে, বর্ষা এলো বলে। রোদ মজে গেছে। উঠোনে আম জাম নারকেলের বড় বড় ছায়া এখন। মাসির কুমড়োর মাচার ওপর গুচ্ছের চড়ুই জুটে শোরগোল করছে। জেগে উঠে গণেশ আবার চুপ করে দাওয়ায় বসে আছে। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সে হতাশ হয়েছে। লাল সুতো বাঁধা একটা ডগডগি গাড়ি টানছিল সে। কোথায় গেল গাড়িটা? তার গায়ে টুকটুকে রঙিন জামা ছিল। কোথায় জামা? উদম গা তার। পায়ে চকচকে জুতো নেই, খালি পা, রোজ যেমন থাকে। একটা ছেঁড়া ময়লা প্যান্ট পরনে। তার এইটুকুন বুকের মধ্যে একটা ব্যথা চিনচিন করে উঠল। বিমর্ষ হয়ে কুমড়ো মাচার চড়ুই দেখতে লাগল। তারপর একটা কপ কপ শব্দ হতে পুকুর পাড়ের সবুজ ঢেউ খেলানো কচু উচ্ছের জঙ্গলটার দিকে তাকালো। মা ডাহুকটা ডাকছে। ঝোপের আড়ালে বসে ডাকছিল বলে গণেশ ডাহুকটাকে দেখছিল না, কেবল শব্দ শুনছিল। এভাবে পাখিটা সারাটা বিকেল ডাকবে, সন্ধে হলেও ডাকবে, অনেক রাত পর্যন্ত ডাকবে। কাল ডেকেছিল, পরশুও খুব ডেকেছিল, কদিন ধরে ডাকছে। কপ 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 কপ। কেন ওটা ডাকতে শুরু করলে আর থামতে চায় না গণেশ জেনে গেছে। মাসি বলেছে, ডাকতে ডাকতে পাখিটার গলা চিরে রক্ত বেরোবে। রক্তটা বাচ্চা পাখিটার চোখে ঢেলে দেবে। তখন বাচ্চার চোখ ফুটবে। চোখ না ফুটলে ডাহুকটার ছানা অন্ধ হয়ে থাকবে। ভাবতে গণেশের গা শিরশির করে ওঠে। বাচ্চার চোখ ফোটাতে মা পাখিটা কত কষ্ট করছে। গণেশ তার মার কথা ভাবে। মাসির কাছে জেনে গেছে তারও একটা মা ছিল, স্বর্গে চলে গেছে।
সজ্ঞ কোথায় জিজ্ঞেস করতে মাসি আঙুল তুলে আকাশ দেখিয়েছে। ডাহুকের গলা শুনতে শুনতে পুকুর পাড়ের ঝোপের দিক থেকে চোখ সরিয়ে সে আকাশ দেখতে লাগল। আকাশের সব রোদ মুছে গিয়ে এখন অন্ধকার নামছে। অন্ধকার আকাশে একটা সোনালি তারা ঝলমল করছে। গণেশ ভাবে ওই বুঝি তার মা তারা হয়ে আছে। মা দেখতে যে কেমন ছিল সে জানে না। সোনালি তারাটা দেখতে দেখতে তার বুকের ভিতর একটা নতুন করে চিনচিন করতে থাকে। খাঁচার মতো সরু বুকের ভিতর একটা নতুন জিনিস জন্ম নেয়, অভিমান। কালো মার ওপর তার অভিমান হয়েছিল, পরশু হয়েছিল, আজ আবার। ঘোষবাবুদের সুবলের মা আছে, পালেদের ঝন্টু মন্টুর মা ওদের কাছে আছে, কুমোর বাড়ির হারানের মা হারানের কাছে আছে, তার মা তাকে ছেড়ে সজ্ঞে বসে আছে। গণেশের শুকনো চোখ ছলছল করে উঠল। কি রে বাপ, অন্ধকারে চুপচাপ বসে আছিস? মাসি সামনে এসে দাঁড়ায়। গণেশ ঘাড় গুঁজে থাকে, মুখে কথা নেই। মাসির হাতে কেরোসিনের ডিবে। হাত থেকে আলোটা নামিয়ে দাওয়ায় বসল। কি হলো, এদিকে তাকা। চোখ তুলে গণেশ এক পলক মাসিকে দেখল। চুল বেঁধেছে মাসি, কপালে কাঁচ পোকার টিপ। সন্ধেবেলায় এ সময় মানুষটা একটু সাজগোজ করে। কাঁদছিস কেন? আদুরে গলায় মাসি শুধোয়। হাতের পিঠ দিয়ে গণেশ চোখ মোছে, তবু ভিতর থেকে কান্নার ঝাঁকুনি ওঠে। ফলে তার বাতাবি লেবুর মতো গোল গাল বিশাল মাথাটা নড়ে নড়ে ওঠে। কি হলো? এবার মাসি ধমক দেয়। ই গণেশ শব্দ করে কাঁদল ও মা অস্পষ্ট গলায় বলল। ধ্যাত বোকা। বোনপোর মাথায় হাত বুলিয়ে মাসি সান্ত্বনা দেয়। মা নেই তো কি হয়েছে, আমি আছি, তোর মেশো আছে। শোন। গণেশ চুপ। কাল দশমী গঙ্গা পুজো, কাল কালীতলার মেলা, মেশোর সঙ্গে মেলায় যাবি। গণেশ কথাটা বুঝতে পারে না। হাঁ করে মাসির চোখ দেখে, ভুরু দেখে। হ্যাঁ রে বোকা। মাসি আবার বলল, মেলায় গিয়ে ডগডগি গাড়ি কিনবি, নতুন জামা হবে তোর, চকচকে জুতো, মেশো কিনে দেবে, এই তো বলে গেল। অবিশ্বাস্য ব্যাপার, সবটাই হেঁয়ালির মতো ঠেকে গণেশের। মেশো এ সময় বাড়ি থাকে না গণেশ জানে। দুপুরে ভাত খেয়ে কাজে কর্মে আবার বেরিয়ে গেছে। তবু যেন এদিক ওদিক মাথাটা ঘুরিয়ে মেশোকে খুঁজল। কাল সকালে ঘুম থেকে উঠে তুই আর তোর মেশো রিকশা চড়ে কালীতলা চলে যাবি। সুবলের গাড়িটার চেয়ে বড় একটা ডগডগি গাড়ি কিনে দেবে তোকে মেশো, দেখিস। বছর ঘুরতে চলল। নতুন জামা জুতো পরে পুকুর পাড়ের রাস্তা ধরে ঘোষবাবুদের সুবল তার ডগডগি গাড়িটা টেনে নিয়ে গেছে। কি চমৎকার শব্দ হচ্ছিল, ডগডগ কুরকুর, ডগডগ কুরকুর, অবিকল ঘুঘুর ডাকের মতো। ঘুঘু ডাকলেই গণেশের ডগডগি গাড়িটা মনে পড়ে, যে জন্য মাঝে মাঝে মাসির কাছে সে আবদার করত, একটা ডগডগি গাড়ির জন্য বায়না ধরত। মাসি বলতো, কালীতলার মেলা আসুক, মেলা থেকে তোর মেশো কিনে এনে দেবে। এই মেলা যে হঠাৎ এত কাছে এসে গেছে, কেবল কি তাই, গাড়িটা কিনতে মেশোর সঙ্গে সে ও মেলায় যাচ্ছে। শুনে প্রথম অবাক হলেও মাসির মুখে হাসি দেখে শেষটায় সেও একটু একটু করে হাসতে লাগল। মেচোর সাথে মেলায় যাব? মাথা নেড়ে মাসিকে শুধল সে। হাত ঘুরিয়ে ভুরু নাচিয়ে মাসি বোঝায়, কেবল ডুগডুগি, কত বাঁশি খেলনা মেলায় আসবে,
কত জামা কাপড়ের দোকান, জিলিপি, সন্দেশ, রসগোল্লা, বিস্কুট, লজেন্স, কি না পাবি মেলায়। নাগরদোলায় চড়বি, সার্কাস দেখবি। ঘুরে ঘুরে তোকে সব দেখাবে মেশো, মেলা থেকে আর ফিরতে ইচ্ছে করবে না। হি হি, দাঁত বের করে গণেশ হাসল। তোমার জন্য ছন্দেজ লজন আনবো। আনবি? ওঠ, রাত হয়েছে, খেয়ে সকাল সকাল শুয়ে পড়বি, ভোরবেলা ঘুম থেকে উঠেই মেলা। রাত্রে গণেশ দুবার জাগল। ঘরের পিছনের জঙ্গলে একবার শেয়াল ডাকল, আর একবার বিকট শব্দ করে একটা হুতম ডাকল। অন্যদিন হুতমের ডাক শুনে ভয়ে কাই হয়ে বিছানার সঙ্গে লেপ্টে থাকে সে, কানে আঙুল গুঁজে রাখে শব্দটা যাতে শুনতে না হয়। আজ সে মোটেই ভয় পেল না। অন্ধকারে জেগে কালীতলার মেলা দেখতে লাগল। চোখের সামনে অগুন্তি বাঁশি, খেলনা, ডগডগির ছবি। ভোরবেলা, তখন ঘুটঘুটে অন্ধকার। পুকুর পাড়ে নিম গাছে বসে চোখ গেল পাখিটা ডাকল। একটু ফর্সা হতে উঠোনের আম গাছে বউ কথা কও পাখিটা 2-3 বার ডেকে উড়ে গেল। তারপর রোদ উঠে গেল। গণেশ গুড়মুড়ি খেয়ে নেয়। একটা ধোয়া জামা, তাও জায়গায় জায়গায় ছেঁড়া, মাসি তাকে পরিয়ে দেয়। চা মুড়ি খেয়ে মেশো রিকশা ডাকতে ছুটল। গণেশ দাওয়ায় বসে অপেক্ষা করে। ক্রিক শব্দ করে একটা মাছরাঙা ঘোষবাবুদের পুকুর থেকে ছোঁ মেরে ঠোঁটে করে একটা চকচকে সাদা মাছ তুলে শিরীষ গাছের ডগায় বসল। অন্যদিন গণেশ পাখিটাকে কিল দেখায়, মাপবো তোকে চেঁচিয়ে বলে। চুরি করে আর একজনের পুকুরের মাছ খায় দেখলে কার না রাগ হয়। আজ গণেশ একটুও রাগ করল না, ফিক করে একবার কেবল হাসল। আজ কোনো পাখির দিকেই তার তেমন নজর নেই। ঝিঙে ফুলের রং রোদ পেয়ে উচ্ছে, বন্ধুত্বর ঝোপের মাথায় ফড়িং প্রজাপতির ঝাঁক এত নাচানাচি করছিল, সেদিকেও গণেশের নজর নেই। কেবল রাস্তা দেখছে, মেশো কখন রিকশা নিয়ে আসে। ঠুন ঠুন শব্দ করে 2 চাকার গাড়িটা কাঁঠালতলায় এসে দাঁড়ায়। এক গাল হেসে গণেশ উঠে দাঁড়ায়। পাঁজা করে তুলে মাসি তাকে রিকশায় বসিয়ে দেয়। মেশো তার পাশে বসে। ঠুন ঠুন করে গাড়িটা চলে যায়। তারপর রিকশা কোন রাস্তা ছেড়ে কোন রাস্তা ধরল, রিকশা থেকে নেমে গণেশের মেশো গণেশকে নিয়ে কখন বাসে চাপল, বাস থেকেই বা তারা কোথায় নামল, মাসি ঘর থেকে কিছুই দেখল না, জানল না। তখন ঠিক দুপুর, রোদ চড়চড় করছে। উঠোনে এক রত্তি ছায়া নেই। ঘর ছাইবার টিন কিনে একটা গরুর গাড়িতে চাপিয়ে মেশো ফিরল। ঘেমে টেমে একাকার, কিন্তু মুখে হাসি। কাঁদা কাটা করছিল ছোড়া। উঠোনে নেমে মাসি শুধল। আরে ধ্যাত, কাঁদা কাটা করবে কি? নস্করের গাড়ি বাড়ি বাগান দেখে তোমার বোন বউ মহা খুশি। মাথার ওপর আম পাতার ঝোপের মধ্যে 2 বুলবুলি বসে আছে। গাড়োয়ানের সঙ্গে ধরাধরি করে মেশো গাড়ি থেকে টিন নামায়। এমন সময় বাতাসে রেশমি সুতোর বুনট তুলে চিকন মিষ্টি গলায় পাখি ডাকল, কুটুম আয়, কুটুম আয়। কাঁঠালের ডালে এসে বসেছে ইষ্টি কুটুম। আজ আর অন্ধ বিপিন উঠোনে এসে দাঁড়ায় না। অন্যদিন পাখিটা 2-3 বার ডেকেই তক্ষুনি আবার উড়ে চলে যায়। আজ নড়ছিল না, মাসির দাওয়ার দিকে চেয়ে আছে। একটু পরে আবার ডাকল, কুটুম আয়। এদিকে ঘাড় ঘুরিয়ে মেশো বলল, তোমার গণেশকে খুঁজছে ইষ্টি কুটুম। মাসি হাসে না, বড় করে শ্বাস ফেলল একটা। মিছে কি, আপন বোনের ছেলে, ওর চেয়ে বড় কুটুম আমার আর আছে কে? একটু থেমে থেকে মাসি আবার বলল,
সারাদিন ছেলেটা দাওয়ায় বসে থাকতো, আজ ওকে দেখতে না পেয়ে পাখিটার প্রাণে কষ্ট হচ্ছে। গণেশের মেসো আর শব্দ করল না। গণেশ তখন বড়বাজারের একটা গলির ভিতর গুদমের মতো গুমগুমে অন্ধকার ঘরের মেঝে চুপ করে বসে আছে। বাঁশি, খেলনা, ডুগডুগি, খাবারের দোকান, জামাকাপড়ের দোকান, নাগরদোলা, মাসি যেমন বলছিল, মেলার কিছুই এখানে দেখছিল না। দেখল তার মতো আরও 5-6টা বাচ্চা ছেলে, 2টো বড় ছেলেও রয়েছে। ওধারের দেয়াল ঘেঁষে মাটিতে বসে আছে। গণেশকে দেখছিল সব। একটা মেয়েও আছে। গণেশ প্রথম বুঝতে পারে না ওদের হাত পা ভেঙে আঁতুর করে রাখা হয়েছে। ভাবল তার মতো ওরাও সারা বছর অসুখে ভোগে, তাই এমন শুকনো জিরজিরে হাত পা পেট কোমর। মেয়েটা যে কানা গণেশের বুঝতে অসুবিধা হয় না। ভাঙা চড়ুইয়ের ডিমের মতো ওর বাঁ চোখের ডিমটা গলে গিয়ে সামনের দিকে ঝুলছে। এত পচা গলা চোখ গণেশ আর দেখেনি। এই, তুই কেন এলি রে? সবচেয়ে রোগা ছেলেটা শালিকের ছানার মতো চিঁচি গলায় গণেশকে শাসালো। তোকে মার লাগাবো। আমাদের রুটির ভাগ বসাতে এসেছিস খচ্চর? একটি ছেলে গণেশকে ভেঙচি কাটল। আর একটা ছেলে তার নুলো হাত দেখিয়ে গণেশকে বলল, এক ঘুষি মেরে তোর নাকটা ফাটিয়ে দেব শালা, পালা এখান থেকে। এবার মেয়েটা কথা বলে, হাত নেড়ে গণেশকে শাসায়। এই, এদিকে তাকিয়ে আছিস কেন? তোর ঢ্যাপসা হলদে চোখ লস্কর সাঁড়াশি দিয়ে টেনে তুলবে, তারপর মুচড়ে মুচড়ে হাত পা ভাঙবে, তখন মজা টের পাবি। গণেশ ভয় পায়, কান্নাও পেল তার খুব। মেলার কথা ভুলে গেল। সে কোথায় এলো? মস্ত উঁচু অন্ধকার চালটা চোখ তুলে তাকালো। আলো নেই, বাতাস নেই, গাছ নেই, পাখি ডাকে না। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। কাঁদতে গিয়ে কাঁদতে পারে না, ভয়ে কান্নাটা গিলে রাখে। এই মোটা ভুঁড়ি ও পাকানো গোঁফ নিয়ে একটি লোক লাঠি হাতে দোরের কাছে বসে আছে। কটমট করে তাকে দেখছে। চোখ নামিয়ে রাখল সে। তার মনে পড়ল এখন দুপুর, পুকুর পাড়ে নিম গাছে তক্ষকটা ডাকছে। এখানকার চেয়ে তক্ষকের ডাক ভালো, ভাবল সে। ভয় কম। এতক্ষণ শুনলেন জ্যোতিরিন্দ্র নন্দীর লেখা গল্প ইষ্টি কুটুম। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।